This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক কথায় বলতে গেলে বাংলাদেশ বিপাকে পড়েছে। বাংলাদেশ এবং ভারতের বাণিজ্য সম্পর্কে আকাশে মেঘ একটা ইশারাতেই কাঁপতে শুরু করেছে, একেবারে কাঁপতে শুরু করেছে বাংলাদেশ। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশকে আকাশপথ, জলপথ, স্থলপথে কোনোভাবেই বাংলাদেশের মাল অর্থাৎ পণ্য সামগ্রী অন্য দেশে পৌঁছাতে পারবে না। অভিভাবকত্ব ফলাতে গিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের এই পরিণতি, এই জায়গাটা নিয়েই অনেকে ভাবছে যে এইটা বোধহয় আমাদের অর্থাৎ ভারতবর্ষের অত্যন্ত আতঙ্কের। আসলে কোনো আতঙ্কই নেই। একদিকে আইএসআই, অন্যদিকে চীন, এদের নিয়ে জল ঘোলা করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। আমাদের উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র ব্যবস্থা, অত্যন্ত স্বাভাবিক। আর এটা নিয়ে যদি কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে তার জন্য আয়োজন সম্পূর্ণ, অর্থাৎ টিট ফর ট্যাট। কলকাতার মার্কুয়েস স্ট্রিটে কয়েকটা দোকানে আর হাসপাতালে, অর্থাৎ যারা আমাদের এখানকার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোমে আসেন, তারা না আসাতে খুব একটা ক্ষতি হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধু ভুজুম ভাজুম বুঝিয়ে যতক্ষণ সিংহাসনে বসে থাকতে পারেন, নির্বাচন না করিয়ে তাই চেষ্টা করে যাচ্ছেন। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রের আঁচটা আগে থেকেই বোঝা গিয়েছিল। অন্তত ভারতবাসীরা বুঝেছিলেন কিছু একটা হবে। বাংলাদেশ খুব নাচছিল বেশ কত কয়েকদিন ধরে। তারা ভাবছিল একের পর এক তারা পাথর ছুঁড়ে যাবে আর ভারত নীরব দর্শক হয়ে থাকবে। কিন্তু টিট ফর ট্যাট, যা হওয়ার তাই হলো। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের বাণিজ্য সম্পর্কে আকাশে মেঘ। অনেকে বলবেন কি এমন ঘটেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 8ই এপ্রিল ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশকে আকাশপথ, জলপথ, স্থলপথে কোনোভাবেই বাংলাদেশের মাল অর্থাৎ পণ্য সামগ্রী অন্য দেশে পৌঁছাতে পারবে না, অর্থাৎ তৃতীয় পার্টি অর্থাৎ থার্ড পার্টিতে পৌঁছাতে পারবে না। এক নজরে আমরা দেখে নেব সেই নোটিফিকেশনটা, সেই বিজ্ঞপ্তিটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যা ভারত সরকার জারি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, অর্থাৎ এরা এই বিজ্ঞপ্তিটা জারি করেছেন। এবং সেখানে খুব পরিষ্কার করে সাবজেক্টে লিখে দেওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শব্দ। বিশেষ করে এই ধরনের বিজ্ঞপ্তি যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক মিশনেও খুব গুরুত্বপূর্ণ, শব্দটা হচ্ছে রিসেন্ডিং অফ সার্কুলার নাম্বার 29/2020, অর্থাৎ 29তম বিজ্ঞপ্তি 2020 সালে তা বাতিল করা হলো। কি ছিল সেই বিজ্ঞপ্তিতে? সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা ছিল ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হলো এবং বাংলাদেশ ভারতের মাধ্যমে অর্থাৎ জলপথ, স্থলপথ, আকাশপথে অন্য দেশে মাল অর্থাৎ তাদের পণ্য তারা পরিবহন করে নিয়ে যেতে পারবে। তা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ সম্পূর্ণভাবে ভারতবর্ষকে কখনো ট্রান্সশিপমেন্টের জন্য অর্থাৎ ভারতে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করে অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, ভারতের সঙ্গে কিন্তু বাণিজ্য হবে। এই প্রসঙ্গে আসছি। অর্থাৎ ভারতকে থেকে যে সমস্ত বিদেশে মাল পাঠাতো বাংলাদেশ, তার না হয়ে গেল। নো। অনেকেই অনুযোগ করতেন যে ভারতবর্ষের বিশেষ করে নয়াদিল্লি এবং মুম্বাইতে আমাদের এয়ারপোর্টের একটা বিরাট অংশ দখল করে থাকতো এইসব পণ্য পরিবহনের জন্য। তাতে যদি দেখেন আখেরে আমাদের লাভ হতো না, বরং ক্ষতিই হতো। অর্থাৎ আপনার বন্দর,
আপনার বিমানবন্দর, আপনার সড়কপথ যদি অন্যরা ব্যবহার করে তাদের বাণিজ্যের জন্য অন্য কোনো দেশের সঙ্গে, সেক্ষেত্রে ভারত এই চুক্তি অনুযায়ী নিজের ক্ষতি বলবো না, কিন্তু নিজের কোনো লাভ না রেখে তারা কিন্তু এই সমস্ত মাল পরিবহন করতে দিত। অনেকে বলবেন শুধু শুধু কি দিত? ট্যাক্স দিতে হতো না? শুধু শুধু কি দিতেন? এখানে ভারতবর্ষের বিমানবন্দর, বন্দর বা স্থলপথে এখানেরও তো বাণিজ্য হতো, কিন্তু সে বাণিজ্যটা নগণ্য, অর্থাৎ ভারতের অর্থনীতিতে তা কোনো মানেই রাখে না। এবার আসি বিজ্ঞপ্তিতে। খুব পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি, অর্থাৎ 29/6/2020 এই বিজ্ঞপ্তি অ্যামেন্ড করা হয়েছে, টাইম টু টাইম অ্যামেন্ড করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, যাকে আমরা সিবিআইসি বলি। মূলত এরাই এই পুরো বিষয়টা দেখে এবং এখানে খুব পরিষ্কার লিখে দেওয়া আছে যে এখন থেকে তা পুরোপুরি বাতিল হলো। তবে হ্যাঁ, যেই সমস্ত এই মুহূর্তে জলপথে, বিমানপথে যে সমস্ত মাল বাংলাদেশের রয়েছে, পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে, তা কিন্তু এই মুহূর্তে যা চলে এসেছে সেটা তারা অন্যত্র নিয়ে যেতে পারবেন। কিন্তু অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে বলবৎ হয়ে গিয়েছে ভারতের আকাশপথ, জলপথ, স্থলপথ ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে তাতে বাংলাদেশ কতটা মুষড়ে পড়েছে। বাংলাদেশ মিডিয়ায় আলোচনা হচ্ছে, তারা সমালোচনা করছেন, তারা বলছেন এটা কী ধরনের সংস্কৃতি, কেন ভারত এ ধরনের ঘটনা ঘটালো। বিশেষ করে বাংলাদেশের একদল লোক তারা লাফাচ্ছিলেন যে বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, যাকে প্রধান উপদেষ্টা বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, তাদের বৈঠকের ফলে এটা কি হলো, একেবারে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। কিন্তু কেন এই বাতিল হয়ে যাওয়ার ফলে অনেকেই লাফালাফি শুরু করে দিয়েছে। তার কারণ ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নষ্ট হলে তারা বোঝাবার চেষ্টা করছেন আসলে ভারতেরই ক্ষতি। সত্যি কি ভারতের ক্ষতি? ভারত কি এমন কোনো খনিজ পদার্থ বা এমন কিছু পেট্রোলিয়াম জাতীয় এমন কিছু পেত যা অন্য কোনো দেশ থেকে পাবে না? ওখান থেকে আমরা কি পেতাম আর কি দিতাম, যদি আপনারা হিসেবটা দেখেন, সহজ পাটিগণিতের হিসেব, সেক্ষেত্রে ভারত নিত কম। এখন হ্যাঁ, বলবেন গালভরা অনেকে অনেক রিপোর্ট তৈরি করবে যে এটা তো ঠিক কথা, যখন খুব বন্ধুত্বটা দৃঢ় ছিল তখন ভারত বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, বিশেষ করে 2020 সালের চুক্তি অনুযায়ী একটা দিগন্ত খুলে গিয়েছিল বাংলাদেশে। সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধায় পড়ল। তবে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ তাদের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায়নি, মানে এটা একবারও ভাববেন না শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের বন্ধুরা হয়তো লাফাবেন, বলবেন দেখেছো, ভারত জানে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য না করতে পারলে তাদের ক্ষতি হয়ে যাবে। দেখুন, যে কোনো বাণিজ্য না করতে পারলে অল্প ক্ষতি তো হয়, কিন্তু ভারতের মতো অর্থনীতি, যে অর্থনীতিতে নতুন শুল্ক নীতিতে যা 90 দিনের জন্য রদ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক চাপিয়েছে, তাতেও ভারতবর্ষ বলছে আমরা সামলে নেব। সেখানে বাংলাদেশের সঙ্গে আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক খারাপও হয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম শেষও হয়ে যায়, তাহলে কিচ্ছু হবে না। কলকাতার মার্কুয়েস স্ট্রিটে কয়েকটা দোকানে আর হাসপাতালে, অর্থাৎ যারা আমাদের এখানকার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোমে আসেন, তারা না আসাতে বিরাট যেমন বাণিজ্যের ক্ষতি হচ্ছে না পশ্চিমবাংলা বা কলকাতা, তেমন এই ব্যবসাও বন্ধ হয়ে গেলে খুব একটা ক্ষতি হবে না। সুতরাং আখেরে কিন্তু ক্ষতি হবে বাংলাদেশে। কেন বলছি? তার কারণটা আপনারা যদি মানচিত্রটা একবার দেখে নেন তাহলে আরও স্পষ্ট বুঝতে পারবেন। কেন এই ট্রান্সশিপমেন্টের বিজ্ঞপ্তি জারি হলো, কেন বাতিল হলো 2020 সালের আমাদের মৈত্রী সেই বিজ্ঞাপিত বিজ্ঞপ্তি, তার কারণটা আপনাদের এক এক করে বলি। প্রথমেই আপনাদের মনে আছে যে যখন কৌটো নিয়ে ডক্টর ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে চীনে গিয়েছিলেন, তখন কি বলেছিলেন আমাদের নর্থ ইস্ট, অর্থাৎ আমাদের 7 সিস্টার আসলে ল্যান্ডলকড, আর তারাই হচ্ছেন গার্জিয়ান অফ ওশান, অর্থাৎ তারাই হচ্ছেন সমুদ্রের, বঙ্গোপসাগরের অভিভাবক। একবার মনে করিয়ে দিই,
Yunus refers to India's northeast states in bid to lure China eyebrow raised. হ্যাঁ, সত্যি তো, চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের উত্তর পূর্ব যে রাজ্য, 7টি রাজ্য, যেখানে আসামকে বলা হয় গেটওয়ে অফ ইস্ট, এবং তারপর একে একে রাজ্যগুলি যাদের 7 সিস্টার বলা হয়, তাদের নিয়ে সওদা করতে চলে গেলেন চীনে। কি বলছেন তিনি? বলছেন যে বাংলাদেশ ছাড়া নাকি কোনো পথ নেই চীনের। ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট করেছেন, অর্থাৎ পিএইচডি করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, পৃথিবীর এত বড় বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে গিয়েছেন, কিন্তু এক্ষেত্রে রাজনীতিতে অপরিপক্ক বলে এবং বৈদেশিক কূটনীতিতে যেহেতু তার অভিজ্ঞতা কম, অনেকে বলছেন সেই জন্যই আলটপকা মন্তব্য করে বসেছেন। আবার অনেকে বলছেন না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথা বলতেই হতো, তার কারণ এছাড়া তার ঝুলিতে তো আর কিছু নেই। এরপরের ছবিটা দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে আপনাদের। এটা কি? অবশ্যই বুঝতে পাচ্ছেন, আমাদের দেশ এবং 7 সিস্টার এবং বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলবার চেষ্টা করছেন? আসলে তিনি বলবার চেষ্টা করছেন যে এই যে মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এদিকে শিলিগুড়ি, তিনি বলার চেষ্টা করছেন যে এগুলো আসলে ল্যান্ডলক স্টেট, অর্থাৎ 7 সিস্টারে কোনো সমুদ্র নেই। চায়নাকে, অর্থাৎ চীনেদের চৈনিক ব্যবসা বাণিজ্য যদি করতে হয় তাহলে নাকি বাংলাদেশে আসতে হবে। ভাবুন তো, সেলসম্যানের আহম্মকগিরির একটা তো সীমা থাকা উচিত। আরে বাবা, নির্বাচিত নন, একটা রাষ্ট্রের তো প্রধান, এখন আপনি সেখানে সব প্রধান উপদেষ্টা, আপনি এ ধরনের কথা বলে ফেললেন। আমার মনে হয় যারা বিভিন্ন ট্রেনের কামরায় লজেন্স বিক্রি করে, অথবা যারা বিভিন্ন বাচ্চাদের খেলনা বিক্রি করে, তারাও বোধহয় এর থেকে যুক্তিপূর্ণ কথা বলে। কেন এই কথা বলছি বোঝাবো। তার আগে একটা কথা জানিয়ে রাখি, এই যে কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে ফেলেছেন, এবং তার আগেও আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে দহরম মহরম, আইএসআইকে মদত দেওয়া, একদা মুক্তিযোদ্ধা যারা ছিল, যে পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে, যে লড়াইতে ভারত তাদের পাশে দাঁড়িয়েছে, সমস্ত কিছু ভুলে নিজের দেশকে অপমান করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে একেবারে ভিজে বেড়ালের মতো মরিয়া হয়ে যে ছুটেছিল চীনে, তার কাছ থেকে অবশ্য এর থেকে বেশি কি আশা করা যায়? তবে বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা কূটনৈতিক জিওপলিটিক্সটা যাদের গুলে খাওয়া, তারাও চুপ করে রয়েছেন। কি করবে? এরকম আহম্মক যদি সিংহাসনে বসে, মসনদে বসে, মরিয়া হয়ে চীনের কাছে ছুটে যায়, সেলসম্যানের মতো নিজের বিপণন, নিজের অস্তিত্ব, নিজের মসনদ টিকিয়ে রাখার জন্য এসব কথা বলে। আসছি কেন মরিয়া হয়ে চীনে ছুটে যেতে হয়েছে, তার কারণ কিন্তু ভাববেন না ভারত বিদ্বেষ, আসলে নিজের মসনদটা রক্ষা করতে। এ বিষয়ে একটা কথা বলি, বাংলাদেশে আমরা জানি যে মসনদে বসেই প্রধান উপদেষ্টা হই ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কি করণীয় ছিল? তার করণীয় ছিল যে তথাকথিত স্বৈরাচারী সরকারটা, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সরকার যে ভুল ভ্রান্তি করে গেছে, মানুষকে যেভাবে খেপিয়ে গেছে, যেভাবে বৈষম্য সৃষ্টি করেছে, তাকে সরিয়ে দেশ তাকে তাড়িয়ে দিয়েছে। নতুন একটা অন্তর্বর্তী সরকার, যে সরকারের উপদেষ্টা তিনি, সেই সরকারের প্রধান কাজ কি? নির্বাচন করা।
নির্বাচিত জনপ্রতিনিধিরা এসে তারা বসবে, তারা দেখবে। এবং এই সময় যেহেতু তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যেহেতু প্রাজ্ঞ বয়স্ক, সেই জন্যে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে তিনি কি করছেন? তিনি মসনদে বসেই বুঝে গিয়েছিলেন যে নির্বাচন হলেই বিএনপি বা খালেদা জিয়া তিনি ক্ষমতায় বসবেন, আর সেই জন্যই শুরু হয়েছে বাহানা। আমি সে বিষয়ে যাব। আমি বাংলাদেশের ভেতরের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের ঢুকতেই হবে, আমরা যাব। কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই যে এই হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখানে সিলেট, এখানে কলকাতা, এটা ঢাকা, ওপরে শিলিগুড়ি, এটা হচ্ছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স। আপনারা অনেকেই বলতে পারেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কেন আহম্মক বললাম? দেখবেন কেন আহম্মক বললাম। সমরশাস্ত্রে বা মিলিটারি অপারেশনে কতগুলো ভাগ আছে: ট্যাকটিক্যাল, অপারেশনাল আর স্ট্র্যাটেজিক্যাল। আমার মতে ডক্টর মোহাম্মদ ইউনূস অপারেশনাল তো ছেড়েই দিলাম, স্ট্র্যাটেজিক্যাল তো অনেক দূরের ব্যাপার হয়ে গেল, ট্যাকটিক্যাল ব্যাপারটাই বোঝে না। কেন বলছি দেখুন। এই যে বারবার বলে না চিকেন নেক, চিকেন নেক, দেখবেন বাংলাদেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে বলেন চিকেন নেক, ভারতের নাকি দুর্বলতা। চিকেন নেক বলতে কোনটা বোঝায় বুঝতে পারছেন তো? এই অংশটা, এই অংশটা চিকেন নেক। হ্যাঁ, আপনাদের মনে হয় চিকেন নেক নিয়ে ভারতবর্ষ আদৌ কোনো ভয় পায়? কাকে বলবেন? কার সঙ্গে অপারেশন করবে? আইএসআই। আরে আইএসআই আগে বেলুচিস্তান তাদের গরিলাদের সঙ্গে যুদ্ধ করুক, তারপর তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। আমি মাঝে মাঝে বুঝি না, অনেকে বলেন গোটা পৃথিবী মানে গোটা বসুন্ধরাই আমাদের কুটুম্ব। এইসব কথা এই মুহূর্তে জিও পলিটিক্স অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে যে রাজনীতি চলছে তার সঙ্গে মেলে? দেখুন না, কলা তুলে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে দিল, কতদিন হয়ে গেল? রাষ্ট্রসংঘ কিছু করতে পারলো? পৃথিবীর কোনো দেশ কিছু করতে পারলো? এই যে হামাস আর প্যালেস্তাইন সমার্থক করে দিয়ে ইসরায়েল আক্রমণ করছে, কারোর কিছু করার আছে? এখন কিন্তু যুগটাই বদলে গেছে, মনে রাখবেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন, এলন মাস্ককে দেখছেন, আগ্রাসী। যে যত আগ্রাসী সে তত জিও পলিটিক্সে অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে পলিটিক্সে সেই দাদাগিরি। চিকেন নেক, চিকেন নেক, চিকেন নেক বলেই যাচ্ছেন। চিকেন নেক তো কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ট্যাকটিক্যাল ব্যাপার বোঝেই না। চিকেন নেকের কথা বলছিলেন তো, আমি 2 মিনিট সময় নেব, পুরো ধারণাটা আপনাদের বদলে দেব। কিসের মশাই চিকেন নেক দেখাচ্ছেন? দেশটার নাম ভারতবর্ষ। আমি আসছি পরে। আমাদের ক্ষমতা, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের অপারেশনাল বিভিন্ন ভঙ্গিমা, আমি এই সব বিষয়ে জ্ঞান দেব না। গোটা পৃথিবী জানে ভারতবর্ষের আর্মি কি করতে পারে। কিন্তু একটা জিনিস আজকে খুব পরিষ্কার খোলসাভাবে বলা দরকার। খোলসা আমাকে করতেই হবে, তার কারণ এই চিকেন নেক নিয়ে এত কথা, রক্ত গরম হয়ে যায় মাঝে মাঝে শুনলে রক্ত গরম হয়ে যায়। এতদিন কিছু বলছিলাম না, এখন চীনেতে গিয়ে যে সেলসম্যান গিরি করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবার মনে হচ্ছে এসব যদি না বলি তাহলে সাংবাদিকতাটা ছেড়েই দিতে হবে। তাহলে কিসের ভারতবাসী, গর্বিত ভারতবাসী? যাই হোক, একেবারে কাজের কথায় আসি। এটা হচ্ছে দুর্গাপুর, এখানে পানাগড়। এখানে আমাদের 17 কোর এলিট বাহিনী রয়েছে, 17। শিলিগুড়িতে 33, আর আসামে অর্থাৎ আসামে 4। একে বলে গজরাজ। এই হচ্ছে আমাদের ত্রিশক্তি, ত্রিভুজের মতো। একবার শুধু হুইসেলটা বাজবে, বুঝতে পারছেন? যাই হোক, আরো পরিষ্কার করে বোঝাই, ভুলে যান।
ভুলে যান বাদবাকি জায়গাগুলো। আপনারা দেখেছেন ত্রিভুজটা? এই চিকেন নেক নিয়ে এত কথাবার্তা, তো এই অংশটা, এই গোটা অংশটা ধরে রাখুন 570 বর্গ কিলোমিটার। এটা তাহলে মেরে কেটে কত হবে? 100। ডক্টর মোহাম্মদ ইউনুস সেলসম্যান রূপে চীনাকে গিয়ে কি বোঝাচ্ছে জানেন? তাদের বোঝাচ্ছে যে তোমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে ব্যবসা করতে হবে। তার কারণ সেভেন সিস্টার ল্যান্ডলক, অর্থাৎ সেখানে কোনো সমুদ্র নেই। বাহ, এই আপনার ভূগোলের জ্ঞান। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী, আপনার ভূগোলের প্রতি কি ছোটবেলা থেকেই অনীহা ছিল? আরে বাবা, সমুদ্র পেতে হলে চায়নাকে বাংলাদেশের দ্বারস্থ হতে হবে কেন? কেন হতে হবে? দেশটার নাম ভারতবর্ষ, প্রত্যেকটা সড়ক পথ রেলপথ তৈরি। চীন যদি মনে করে শুধু ভারত সরকারের অনুমতি নেবে, কলকাতা থেকে শুরু করে গোটা দেশ পড়ে রয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আমাদের সেভেন সিস্টার্স তারা ল্যান্ডলক, অর্থাৎ সেখানে সমুদ্র নেই। আরে বাবা, আমাদের তো মধ্যপ্রদেশ, ইউপি, কোথায় সমুদ্র? তাই বলে কি বাণিজ্য হয় না নাকি ওইসব রাজ্যগুলোতে? বাজার নেই নাকি? আসল ব্যাপার লোভ দেখানো। আর এই লোভটা দেখাচ্ছে কেন সেটা অবশ্যই আমরা সবাই জানি। বাংলাদেশের স্বার্থে নয়, নিজের মসনদের স্বার্থে। এখানেই শেষ নয়, তারপর বিমস্টেকে যাওয়া এবং প্রায় অনুনয় বিনয় করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা, এবং বৈঠক করার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথাগুলো বললেন, সে কথাগুলোর সঙ্গে এখনে ভারতবর্ষের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার কোনো মিল খুঁজে পাচ্ছেন? বাংলাদেশ কি কি দাবি করছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভাষ্য অনুযায়ী এক্ষেত্রে ইউনুস মোদি ডিসকাস হাসিনা এক্সট্রাডিশন মানে কি? প্রত্যার্পণ করা, অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে। বর্ডার, সীমান্ত, ওয়াটার ইস্যুস, অর্থাৎ নদীর জল শেয়ার ইস্যু, এটা নিয়ে নাকি প্রথম কথা হলো, এমনটাই দাবি করা হচ্ছে। এইবার এক এক করে চলে আসি। ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে প্রত্যার্পণ করা হবে না, একেবারে বুক ঠুকে বলে দিচ্ছি, এটা হবে না। তার কারণ ভারত এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক চুক্তি রয়েছে, এবং ভারতবর্ষে যাদের প্রাণহানির সম্ভাবনা আছে ভারত তাদের আশ্রয় দেবেই। আপনারা অনেকেই জানেন তসলিমা নাসরিন ভারতের আশ্রয়ে রয়েছেন, এগুলোকে বলা হয় রাজনৈতিক আশ্রয়। শেয়ারিং অফ কমন রিভার্স হবে না, কিছুতেই হবে না। তার কারণ আপনারা জানেন যে এই তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এখন চীনের সঙ্গে কথা বলা হচ্ছে, তোমরা চীনের তাবেদারি করছো গিয়ে, আবার এখানে এসে ভাবছো যে জল বন্টন হবে। জানি কমিশন হবে, ওদেশের লোক এদেশের লোক, বৈঠক হবে, অনেক আলোচনা হবে, অনেক লেখালেখি হবে, কিন্তু একেবারে বুক ঠুকে বলে দিচ্ছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই অবস্থায় কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই। এবার চলে আসছি বর্ডার কিলিং। বর্ডার কিলিংয়ের ব্যাপারেও ভারত সরকার কিছু করবে না, বরং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে বলবো যেসব গরু চোরাচালানকারী রয়েছে ওই প্রান্তের বর্ডার থেকে যারা এই প্রান্তে আসতে চায়, শুট অ্যাট সাইট করে দেওয়া উচিত, অর্থাৎ দেখা মাত্রই গুলি। তার কারণ সীমান্তে অবৈধভাবে বেআইনিভাবে কেউ প্রবেশ করতে পারবে না। আমি এবার চলে আসি যে এই গোটা বৈঠকের নেটফল কি বলা হচ্ছে? বলা হচ্ছে all issues of mutual interest were discussed. The meeting was very constructive, productive and fruitful. কনস্ট্রাকটিভ মানে কি? কিসের কনস্ট্রাকটিভ? মনে হয় আদৌ কোনো কনস্ট্রাকটিভ কিছু হয়েছে? কনস্ট্রাকটিভ তখন বলবো যে বৈঠক হলো, মুহূর্তে অ্যাকশন প্ল্যান তৈরি হলো এবং সেই অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ কার্যকরী হচ্ছে। কোনো কিছু এরকম হয়নি। সুতরাং এটা শুধুমাত্র প্রচারের জন্য,
প্রোডাক্টিভ। কিসের প্রোডাক্টিভ? কি ফল পাওয়া গেছে? কোনো প্রোডাক্টিভ নয়। এবং ফ্রুটফুল। আরে ভাই, এ কি মালদার আম বা ময়মনসিংহের কাঁঠাল? কোন ফ্রুট, কোন ফলের কথা বলছেন? কোনো ফলপ্রসূ হবে না। কেন হবে না সেটা বলছি। এ তো গেল বাংলাদেশের বয়ান। এবার বাংলাদেশি বয়ানের পাশে আমাদের সরকার অর্থাৎ ভারতবর্ষ তাক যে ব্রিফ করেছে সেটা কি করেছে দেখে নেব। প্রথমত, সেফটি অফ মাইনরিটিস। কেন সেফটি অফ মাইনরিটিস বলা হচ্ছে? তার কারণ এই মাইনরিটিস বলতে এখানে বোঝানো হয়েছে আসলে হিন্দুদের কথা। কেন হিন্দুদের কথা বোঝানো হয়েছে? তার কারণ আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। সেখানে হিন্দুদের মারার অভিযোগ রয়েছে, খুন করে দেওয়ার অভিযোগ রয়েছে, গুম করে দেওয়ার অভিযোগ রয়েছে। হিন্দু যারা নারী তাদের ধর্ষণের অভিযোগ রয়েছে, এমনকি শিশু তাদেরও বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচারের কথা বলা হয়েছে। এখানে আপনাদের বলে রাখা ভালো যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, যেখানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগের সরকার এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, সেখানে কিন্তু হিন্দুরাও ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলমান এই ভাগ আসেনি। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তথাকথিত বিপ্লবের পর যে ঘটনাটা ঘটলো, হিন্দুদের ধরে ধরে নির্যাতন করা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো, এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, মন্দির ভেঙে দেওয়া, ভাঙচুর করা থেকে শুরু করে বিভিন্ন উঁচু পদে যেখানে যেখানে হিন্দুরা রয়েছেন তাদের জোর করে বাধ্য করা হয়েছে যে তাদের চাকরি ছেড়ে দিতে হবে। আপনি ভাবতে পারেন একটি কলেজে, যে কলেজের অধ্যাপক, তিনি অধ্যক্ষ, অত্যন্ত বিদগ্ধ অধ্যাপক, তারই ছাত্ররা, যিনি তাদের লেখাপড়া শেখালেন, তার ছাত্ররা এসে হিন্দু বলে তাকে মারধর করে পদত্যাগপত্র লিখিয়ে একেবারে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। বুঝতেই তো পাচ্ছেন কি চলছে বাংলাদেশে। সুতরাং এই মাইনরিটি, সেফটি অফ মাইনরিটি অর্থাৎ হিন্দুদের সেফটির কথা বলা হয়েছে। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে, আপহোল্ডিং ডেমোক্রেটিক ভ্যালুস ইন বাংলাদেশ। অর্থাৎ কি, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা হয়েছে বাংলাদেশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভদ্র ভাষায় বলা হয়েছে। ডেমোক্রেটিক ভ্যালুস মানে কি? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, ভ্যালুস মানে মূল্যবোধ। আসলে বলা হচ্ছে নির্বাচন অর্থাৎ ইলেকশন। আসলে মোদ্দা কথা কি বলা হলো? স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশের কথা। চিকেন স্নেক নিয়ে বারবার অনেক কথা উঠেছে। আর মোহাম্মদ ইউনূস তিনি চীনে গিয়ে, অনেকে বলছেন নত্যসত্ত্ব জ্ঞান হারিয়ে ভূগোলের প্রতি গভীর অনীহা প্রকাশ করে তিনি বলে ফেলেছিলেন, 7 states of India are landlocked. Yunus invites China to expand, calls Bangladesh only guardian of ocean. অর্থাৎ নিজের সমুদ্রে নিয়ে এত অহমিকা, এত নিজেকে অভিভাবক বললেন, আজকে দেখলেন তো তার অবস্থা কি হলো। উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অসমের অর্থাৎ গেটওয়ে অফ নর্থ ইস্টের মুখ্যমন্ত্রী নন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উত্তর পূর্ব ভারতে যাকে ভারত সরকার অত্যন্ত গুরুত্ব দেয়, সেই হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার বলেছেন যে কথা, কড়া হতে ভারতকে, বিশেষ করে চিকেন স্নেক নিয়ে বারবার করে যেহেতু বাংলাদেশ সে জায়গাটাকে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছে। অন্যদিকে ত্রিপুরার তিপ্রামথার সুপ্রিমো এবং রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তিনিও পরিষ্কার বলেছিলেন, অর্থাৎ তিপ্রামথার যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্ম, তিনিও বলেছিলেন শুধু আদেশ দিন, বাদবাকি কাজ আমরা করব। আমাদের সবার মনে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা। আমাদের গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম তারা ঠিক কি বলেছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রী নয়, তিনি গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেকে বলেন উত্তর পূর্ব ভারতে তিনি সর্বশক্তিমান। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন? তিনি পরিষ্কার বলছেন, দ্য স্টেটমেন্ট মেড বাই মোহাম্মদ ইউনূস অফ বাংলাদেশ, so-called interim government
referring to the seven sister states of northeast India as landlocked and positioning Bangladesh as their guardian of ocean access is offensive and strongly condemnable. সত্যি তো, যে কথা, যে মিথ্যাচার তিনি করেছেন তা সহ্য করা যায়। এবং তিনি আরও লিখছেন, এই যে মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই মন্তব্যের পেছনে আসলে কি রয়েছে? আসলে যেটা রয়েছে, 22 কিলোমিটার দীর্ঘ আমাদের যে চিকেন নেক আছে, সেই চিকেন নেক সম্পর্কে তাদের ধারণা আমরা বোধহয় খুব ভীত। অর্থাৎ ভারত নাকি সবসময় ভয় সন্ত্রস্ত হয়ে থাকে ওই চিকেন নেকের জন্য। আর সেই জন্যে হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন? তিনি বলছেন ভারতবর্ষের এই মুহূর্তেই এমন দাওয়াই দেওয়া উচিত যাতে বাংলাদেশ কখনো না ভাবে ওই চিকেন নেক নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। গত বিধানসভা নির্বাচনে গোটা ত্রিপুরার নতুন শক্তি মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কারণ তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ত্রিপুরার রাজা। হ্যাঁ, মানছি এখন রাজত্ব নেই, কিন্তু রাজা সেই সম্মান রয়েছে। শুধুমাত্র ত্রিপুরায় নয়, গোটা উত্তর পূর্ব ভারতে তিনি একটি বিশেষ স্থান অধিকার করে চলেন। এমনকি বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ তাকে এখনো মানেন। তিনি বলছেন, ডোন্ট টেক হিজ থ্রেট লাইটলি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমকি দিচ্ছেন তাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তিনি বলছেন, হ্যাভ টু রিয়্যাক্ট, আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। আমার নিউটন সাহেবের একেবারে তৃতীয় সূত্রের কথা মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ যা বলেছেন তাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জবাব দিতে হবে, এবং সেই জবাবটা হবে যুদ্ধের ভাষায়। এমনটাই বলছেন ত্রিপুরার মহারাজা। আসলে চিকেন স্নেক বা আমাদের ওই অংশটা নিয়ে ভারত আদৌ আতঙ্কিত নয়। কেন আতঙ্কিত নয়, সেখানে কি কি রয়েছে, কি কি আয়োজন রয়েছে, সেটা আপনাদের জানাবো। কিন্তু তার আগে বলি, এটা তো ঠিক কথা যে আপনার গলা যদি এই ধরনের হয়, তাহলে আপনি তো সেই গলাটাকে কেটে দিতে পারবেন না, বা সেই গলাটাকে অস্বীকার করতে পারবেন না। এটা তো স্বাভাবিক। এবং জিওপলিটিক্যাল, অর্থাৎ এই মুহূর্তে এই উপমহাদেশের রাজনীতিতে এই শিলিগুড়ি করিডর খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ ইট ইজ দ্য সোল ল্যান্ড, একমাত্র জায়গা, রুট ফর অল ট্রান্সপোর্টেশন, ট্রেড, কমিউনিকেশন বিটুইন মেনল্যান্ড ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস। অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। অত্যন্ত স্বাভাবিক। আর এটা নিয়ে যদি কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তার জন্য আয়োজন সম্পূর্ণ, অর্থাৎ টিট ফর ট্যাট। একবার যদি কিছু করে দেখো, তার কারণ আপনারা জানেন, একদিকে আইএসআই, অন্যদিকে চীন, এদের নিয়ে জল ঘোলা করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। যদি কখনো কোনো কিছু করে, তার জন্য ভারত কিন্তু তৈরি রয়েছে। কতটা তৈরি দেখবেন। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই বিজ্ঞপ্তি, অর্থাৎ নয়া বিজ্ঞপ্তি, সংশোধিত বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে কি হলো? অনেকেই বলছেন যে এর ফলে বাংলাদেশের বাণিজ্যে, বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য চলে, তাতে ক্ষতি হলো এবং সেই ক্ষতিটা পূরণ করার জন্য তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু মানচিত্রটা যারা দেখেছেন তারা জানেন, ভারতের স্থলপথ, জলপথ, আকাশপথ ব্যবহার না করে বহির্বিশ্বের বিভিন্ন দেশ, সেটা ইউরোপ হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সেটা হতে পারে অন্যান্য পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে বাণিজ্য করা যথেষ্টই কঠিন। সুতরাং এক কথায় বলতে গেলে বাংলাদেশ বিপাকে পড়েছে। কিন্তু কেন এই বিপাকে পড়েছে? বললামই তো আগে যে ল্যান্ডলকড সেভেন সিস্টারের কথা বলেছেন। তারা বলেছেন গার্ডেন অফ দ্য ওশন, অর্থাৎ সমুদ্রের অভিভাবক তারা। অর্থাৎ অভিভাবকত্ব ফলাতে গিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের এই পরিণতি। আবার বলছি,
বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশে মুক্ত চিন্তাধারার মানুষ আছেন, বাংলাদেশে মৌলবাদীদের সংখ্যা কম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আর জনাদেশ নিয়ে এসে মসনদে বসেননি, সুতরাং তার কোনো দায় নেই। তিনি শুধু ভুজুম ভাজুম বুঝিয়ে যতক্ষণ সিংহাসনে বসে থাকতে পারেন নির্বাচন না করিয়ে তাই চেষ্টা করে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমরা পুরোপুরি তৈরি। ইন্ডিয়া ডিপ্লয়েস হেভি ওয়েপনারি ইন চিকেন স্নেক অ্যামিড স্ট্র্যাটেজিক টেনশন। এই যে এই জায়গাটা নিয়েই অনেকে ভাবছে যে এইটা বোধহয় আমাদের অর্থাৎ ভারতবর্ষের অত্যন্ত আতঙ্কের। আসলে কোনো আতঙ্কই নেই, যে কথা বারবার বলছি। কেন বলছি? ইতিমধ্যেই ইন্ডিয়া ডিপ্লয়েস S-40 ব্যাটারি নিয়ার চিকেন স্নেক অ্যামিড রাইজিং রিজিওনাল টেনশন। অর্থাৎ যতটুকু টেনশন উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে, আমরা ইতিমধ্যেই সেখানে দাওয়াই দেওয়ার জন্য সব কিছু সম্পূর্ণ রেখেছি। আর কি আছে আপনারা জানেন, আকাশ, সেখানে ব্রহ্মোস এবং S-400 একেবারে তৈরি। অর্থাৎ পৃথিবীতে যে কোনো শক্তিধর দেশও যদি সেখানে কোনো ধরনের কিছু ঘটানোর চেষ্টা করে, সে পরিকল্পনা মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে। তার কারণ আমরা তৈরি, একেবারে তৈরি। সুতরাং বাংলাদেশে যারা খুব লাফাচ্ছেন চিকেন স্নেক, সেই জায়গাটা ভারতের দুর্বলতা, তারা ভুল ভাবছেন। একবার শুধু কিছু করে দেখুন, জবাব বুঝিয়ে দেবে, ভারত জবাব দিয়ে দেবে। এবার আসি কাজের কথায়। কি জবাব দেবে, কিভাবে জবাব দেবে? আসলে বহু স্তরীয় ব্যবস্থা আছে। দেশের নিরাপত্তার স্বার্থে নিশ্চয়ই সব কিছু খোলা আম বলা হবে না, কিন্তু যতটুকু জানা গিয়েছে তাহলেই বুঝতে পারবেন কিভাবে দুর্ভেদ্য দুর্গের মতো তৈরি করা হয়েছে। মাল্টি-লেয়ার্ড সিকিউরিটি মেজার্স। The Indian armed forces have taken extensive steps, মনে রাখবেন এক্সটেন্সিভ মানে যতটা নেওয়া সম্ভব সতর্কতা নিয়েছে, টু এনহ্যান্স সিকিউরিটি ইন দ্য রিজিয়ন। প্রথমত ডিপ্লয়মেন্ট অফ অ্যাডভান্সড মিলিটারি অ্যাসেটস, অর্থাৎ আমাদের যে সমস্ত মিলিটারি অ্যাসেটস রয়েছে সেগুলোকে ডিপ্লয় করা হয়েছে। ব্রহ্মোস মিসাইল সেখানে রয়েছে, রেজিমেন্ট করা রয়েছে, এবং a regiment of BrahMos supersonic cruise missiles has been deployed in the corridor to deter potential threats. অর্থাৎ যে কোনো হুমকি থাকলেই সতর্ক হয়ে যাবে এবং কোনো কিছু হলে বুঝে নেবে। দ্বিতীয়ত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম রয়েছে, এবং এখানেই S-400 এই মুহূর্তে গোটা পৃথিবীতে অন্যতম সবচেয়ে অভিজাত কাজের অস্ত্র বলতে পারি আমরা। এবং তার সঙ্গে সঙ্গে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া তো রেগুলার মিলিটারি ড্রিলস, অর্থাৎ যে সমস্ত বিভিন্ন সমরশাস্ত্রের যা যা নিয়ম মেনে সেখানে পদাতিক থেকে শুরু করে নজরদারি, টহলদারি সব কিছু চলছে। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে একদিকে যেমন বাণিজ্যে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করেনি, এবং এই কথা ভেবে অনেকেই খুব উত্তেজিত হয়ে নাচানাচি করছেন আমাদের ভারতবর্ষের সেই সমস্ত যারা ওয়েল উইশার, তারা যে ভারত কেন বাণিজ্য বন্ধ করবে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতের খুব ক্ষতি হবে। তাদের বলি, ভারতবর্ষের অর্থনীতি অনেক বড়, এর বিশালতা অনেক বড়। ভারতবর্ষ ক্ষমতাধর দেশ, তারা জানেন তাদের অর্থনীতিকে কিভাবে মজবুত করতে হয়। এ প্রসঙ্গে গোটা পৃথিবীতে যে বিষয়টা চর্চা হয় কোভিডের সময় এবং তার আগে, গোটা বিশ্বে যখন আর্থিক মন্দা, তখনও ভারত তার মতো করে তার নিজস্ব কায়দায় পাশ কাটিয়ে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে অর্থনীতিবিদরা তার স্বীকার করছেন কোভিড এবং সেই পরিস্থিতি এখনও সেইভাবে কাটিয়ে উঠতে পারেনি পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি চীন, কিন্তু ভারত অনেকটাই কাটিয়ে উঠেছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায়? অবশ্যই ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানকার প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সংবিধান আছে,
গোটা পৃথিবীতে আমাদের একটা কূটনৈতিক অবস্থান আছে, সে তুলনায় বাংলাদেশের গণতন্ত্র বারবার প্রমাণ করেছে তাদের গণতন্ত্র দুর্বল। কখনো কখনো মনে হয় সে দেশে বোধহয় গণতন্ত্র নেই। সে দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্বাচন ছাড়া, জনাদেশ ছাড়া তিনি মসনদে বসে পড়েছেন। এখন তার উদ্দেশ্য একটাই, কখনো চীনে কৌটো নিয়ে চলে যাওয়া, কখনো ভারতের সঙ্গে বৈঠক করা, কখনো অমুকের সঙ্গে কথা বলা। এসব বলে তিনি চান মসনদে যতটা বছর কাটিয়ে দেওয়া যায় নির্বাচন না করে। কারণ তিনি জানেন, বিলক্ষণ জানেন, এই মুহূর্তে নির্বাচন হলে তার স্থান থাকবে না কোথাও। মসনদে তো বসা দূরের কথা, অনেকে বলছেন তাকে বাংলাদেশ ছেড়েই পালাতে হতে পারে। এই সময় তিনি ব্যক্তিগত স্বার্থে বাংলাদেশের মানুষ, বাংলাদেশটাকে তিনি একেবারে ঝুঁকির মুখে নিয়ে এসেছেন। কিন্তু আমাদের দেশটার নাম ভারত। আমরা হঠকারী বা এমন কোনো ঘটনা ঘটাবো না যা অন্য কারোর অসুবিধা হয়। সুতরাং ভারত শুধুমাত্র একটা ইশারা দিয়েছে, মানে এটা তো গোটা সিনেমাটা তো নয়ই কখনো, এমনকি ট্রেলারও নয়, শুধুমাত্র একটা ইশারা। একটা ইশারাতেই কাঁপতে শুরু করেছে, একেবারে কাঁপতে শুরু করেছে বাংলাদেশ। এরপর যদি বাড়াবাড়ি হয় তাহলে ভারত জানে কি দাবাই দিতে হবে। জয় হিন্দ।